৩২ দলের বিশ্বকাপ থেকে ৪৮ দলের বিশ্বকাপ হয়েছে এবং এই বিশ্বকাপ নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে যে এবারে বিশ্বকাপটা কেমন হবে। আমরা তো একটা সেট যে বিশ্বকাপ ৩২ দলের সেটা দেখতেছিলাম, এখন এটার সাথে মানুষ অনেক বেশি মানায় নিছে যে ৩২ দলের বিশ্বকাপ হবে, কিন্তু সেখান থেকে আপনি হঠাৎ ৪৮ দলের বিশ্বকাপ করে দিয়েছেন এবং এখানে ম্যাচ কেমন হবে, কিভাবে এত বেশি ম্যাচ হবে, মানুষ কি দেখবে কিনা, নানান ধরনের কন্ট্রোভার্সি হয়েছে এবং এই সব কিছুর জবাব আমরা পাইছি। অ্যান্ড আমরা দেখতে পাইছি যে হ্যাঁ, ৪৮ দলের বিশ্বকাপ একটা সফল বিশ্বকাপ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আপনি বিশ্বকাপের যে ভাইব কাতার ওয়ার্ল্ড কাপের মতো পান নাই, সেটা মাঠের বাইরের এবং ভিতরের অনেক কিছু পান নাই, কিন্তু আপনি যেগুলো ম্যাচ দেখতে পাইছেন, স্পেশালি অনেক ম্যাচ আপনাকে সারপ্রাইজ করছে, সেটা জার্মানির বের হয়ে যাওয়া এবং স্পেনের খেলা, আপনি যত ধরনের কন্ট্রোভার্সি বা কেপ বার্থদের বুঝিয়ে আপনি অনেক স্টোরি দেখতে পাইছেন। এবং সেখান থেকে আমাকে এখানে ভিডিওতে বলতে হইতেছে যে এবারের বিশ্বকাপটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বিশ্বকাপ হইছে, কিন্তু সেটা ম্যাচ ওয়াইজ নাকি সেটা বাইক ওয়াইজ ডিফারেন্ট ডিফারেন্ট আপনার কথা এবং কন্ট্রোভার্সি বা আপনি কথা বলতে পারেন অনেক কিছু নিয়ে, কিন্তু যেই ধরনের ম্যাচ উপহার দিতে আমাদেরকে আমরা সেটাতে স্যাটিসফাইড। যে ফার্স্ট সেমিফাইনাল আমরা দেখতে পেয়েছি স্পেন এবং ফ্রান্স। এই ম্যাচ হওয়ার আগে আপনি আমি সবাই জানি যে স্পেন এবং ফ্রান্স তারা একে অপরের মুখোমুখি হইতেছে, মানে এই দুই টিম এমন একটা দুই টিম যারা শেষ পর্যন্ত যাবেই। তাদের যদি ফাইনালে দেখা হয়, তার আগে যদি ক্যালকুলেশন এরকম হয় যে না তারা সেমিফাইনাল দেখা হবে, কোয়ার্টার ফাইনাল দেখা হবে, মানে তারা দেখা হবেই। মানে এই দুই টিম যে পিছলে পড়ে যাবে, যেমন পর্তুগাল পড়ে গেছে, ব্রাজিল পড়ে গেছে, তাদের মতো এই দুই টিম না, মানে এই দুই টিম দেখা হবেই। এবং যে বিশ্বকাপ শুরু হওয়ার আগে এবং বিশ্বকাপ শুরু হওয়ার পরে একটাই কথা ছিল যে হ্যাঁ, ফ্রান্সকে কে আটকাবে, মানে এই হারাধনের যে একমাত্র ছেলে তাকে আটকাবে কে, ফ্রান্সকে আটকাবে কে, সবার মুখে একটাই নাম, সেটা হচ্ছে স্পেন। তো এখন কথা হচ্ছে যে আপনি আমি ম্যাচ দেখছি, বিশ্বকাপ দেখছি, যেহেতু আপনি আমার ভিডিও দেখতেছেন, বিশ্বকাপ আপনি দেখছেন, আপনি বলেন তো আসলে কি এই স্পেন ক্যাপাবল এই ফ্রান্সকে আটকানোর জন্য? আপনার কি মনে হয় না যে এই ফ্রান্স টিম ওভার পাওয়ার? আপনি শুধু বলেন যে অ্যাটাক ওভার পাওয়ার, তারা গোল করতেছে, এই করতেছে, এই করতেছে, কিন্তু আপনি কি তাদের ব্যাকলাইনের দিকে একবার তাকান না? মেকানো সালিবা কি আপনি বলতে পারেন যে লাপোর্তে আর কুবার্সি যেতে কম, বরঞ্চ এই দুজনের এক্সপিরিয়েন্স এবং তাদের যে স্ট্যামিনা আরো বেশি, তাদের কোয়ালিটি ওই দুজন থেকে বেশি। হ্যাঁ ঠিক আছে, পাও কুবার্সি ওই দুজন থেকে বেটার একটু অনেক অ্যাসপেক্টে, কিন্তু এরা দুজন ওভারঅল কম্বিনেশনে বেটার। আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো যে লামিন ইয়ামাল, বায়না, ওয়ারজাবাল এরা কি বিট করতে পারে সালিবা, মেকানো, কুন্ডে এই ধরনের ডিফেন্ডারদেরকে বিট করে এরা গোল করে দিবে? আপনি এটা বিলিভ করেন বুকে হাত দিয়ে কতটুকু? এটা 100-এ কত পার্সেন্ট হবে? কিন্তু আপনি এটা বিলিভ করেন কিলিয়ান এমবাপ্পে, ওলিজে, ডেজরি ডুয়ে, বারকোলা, মানে এরা যেভাবে অ্যাটাক করবে, মানে এদেরকে আটকাইতে পারবে আপনার, সেটা পেদ্রো পোরো, কুবার্সি বা লাপোর্তে, এরা কি আপনি বিশ্বাস করেন যে এরা কতটুকু আটকাইতে পারবে? মানে কাউন্টার অ্যাটাকে ফ্রান্স তো যাবেই, মানে ফ্রান্স তো যাবেই যাবে, তো এদেরকে কতক্ষণ আটকাইতে পারবে? লামিন ইয়ামাল তার সেরা ফর্মে নাই, নিকো উইলিয়াম খেলে না, তাহলে আপনি বলেন যে এই দুজনের উপরে ভরসা করে আপনি বলেন যে এই ফ্রান্সকে তারা অ্যাটাকিংলি মানে আউটক্লাস করে দিবে, তাহলে আপনি বলেন যে সেখানে লামিন ইয়ামাল কি তার সেরা ফর্মে আছে? এবারে বিশ্বকাপে মাত্র একটা মাত্র গোল পাইছেন, অ্যালেক্স বাইনাকে আপনি দিয়ে পাবেন না। মিকেল মেরিনো তার যে সেকেন্ড রান থার্ড রান মেক করে যে দুইটা গোল করছেন, ওই দুই গোলের উপরে ভরসা করে স্পেন এই পর্যন্ত আসছে। এবং তারা আর একটু কারকে ভরসা করছে বলি, রদ্রি আর কুবার্সি এই দুইটা প্লেয়ার খেলে দিছে দেখেই এখন পর্যন্ত তারা এই পর্যায়ে আসতে পারছে। কিন্তু আমি ওই কথাতে ফিরে আসি যে ফ্রান্সের যে অ্যাটাক, এটা আপনি কতক্ষণ আটকে দিবেন? আপনার পক্ষে পসিবলই না ভাই। ঠিক আছে, আপনি যতই বলেন না কেন একটা মাত্র গোল কনসিড করছে, ভাই ফ্রান্সও মাত্র দুইটা গোলই কনসিড করছে এবারে পুরো ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনে, তাহলে আপনি কিভাবে বিশ্বাস করেন যে কোন ডিফেন্ডার একটু বেশি বেটার করছে? ঠিক আছে, ফ্রান্স পজিশন হেভি একটা টিম, তারা পজিশন নিয়ে খেলবে এবং তারা সাইড ওয়েজ পাস করবে, ব্যাক পাস করবে, গেমটাকে অনেক বেশি স্লো করবে, কিন্তু না, ফ্রান্স এবং স্পেন আমরা যত ম্যাচই দেখতে পাইছি তারা এত বেশি হোল্ড করে খেলে নাই, তারা বারবার কাউন্টার অ্যাটাকে গেছে। কিন্তু কথা এখানে আসে, তখন নিকো উইলিয়াম এবং লামিনিয়াম আছে, দুই সাইড দিয়ে তারা পাগল বানায় লাইছে এবং পাগল বানায় একের পর এক ড্রিবলিং করে ভিতরে বল সাপ্লাই করছে। কিন্তু আগের সেই লামিনিয়ামাল সেই ফর্মে নাই, লামিনিয়ামালকে সেই ফর্মে আসতে হবে, তারপরে একটা বিগ গেম খেলতে হবে। তাহলে আপনি বলেন কতগুলা কাজ লামিনিয়ামালকে করতে হবে এবং লামিনিয়ামাল পর্যন্ত বল পৌঁছাইতে হবে, এবং সেখানেই আটকায় যায় পেদ্রির কথা যে হ্যাঁ পেদ্রি তার সেরা ফর্মে আছে কিনা, কিন্তু পেদ্রি তার সেরা ফর্মে নাই। এখন বলেন লামিনী আমাদের কাছে বল পৌঁছাইবে কে? পজিশন এবি ফুটবল খেলে স্পেন, ঠিক আছে এবারও খেলছে, রদ্রিও অনেক বেশি ভালো খেলছে, কিন্তু এবারে যে স্পেনের যত গেম আছে তা কোনোটাই লামিনী আমাল কেন্দ্রিক হয় নাই, মানে লামিনী আমালকে ঘিরে প্ল্যান করে কোনো গেম হয় নাই যে লামিনী আমালকে গেমে আনতে হবে। বরঞ্চ এরকম দেখা গেছে লামিনী আমাল স্বয়ং নিচে নামছেন,
তার মতো করে গেমটা বানাইতে চাইছেন এবং সে সেখানে ফিল করছেন যে পজিশন হেভি অনেক খেলে স্পেন এবং ফ্রান্স বল খুব কম পাবে, এই জন্য তারা খেলতে পারবে না। এখানে আসে আমার সেকেন্ড পয়েন্ট, আমি বলবো না স্পেন ওই হেভি পজিশন বেস ফুটবল খেলে, সেটা ফ্রান্সের এগেনস্টে না। আমরা লাস্ট দুইটা মানে ম্যাচের আমরা অনেক বেশি ব্যাখ্যা নিতে পছন্দ করি, যে সেটা হচ্ছে ইউরোর যে ম্যাচটা সেখানে 2-1 স্পেন জিতছে, এবং 5-4 যে ম্যাচটা হয়েছে ন্যাশনস কাপে বা ন্যাশনস লিগে যে ট্রফি হোক ওই ট্রফিতে, মানে আপনি আমাকে বলেন যে এই দুই ম্যাচের ভিতরে স্পেন পজিশন ডোমিনেট করছে একটা গেম, সেটা হচ্ছে ইউরোর ম্যাচে, সেখানে 58% পজিশন নিছে, এবং যে সেকেন্ড গেমটা হয়েছে লাস্ট গেম যেটা আমরা দেখতে পাইছি ফ্রান্স বেশি পজিশন রাখছে এবং সেখানে 57% পজিশন রাখছে। তার মানে আমরা যে লাস্ট দুই ম্যাচের আমরা ব্যাখ্যা নেই, সেখানে এক ম্যাচ পজিশন হেভি ফুটবল খেলছে কে স্পেন, আরেক ম্যাচ পজিশন বেশি নিয়ে ফুটবল খেলছে ফ্রান্স। তাহলে আপনি ফ্রান্সকে কিভাবে খাতা থেকে বের করে দেন যে তারা পজিশন হেভি ফুটবলটা খেলে নেয়? এবং এখানে মেইন পয়েন্ট আসে হচ্ছে যে কোন প্লেয়ারটার কারণে যে ফ্রান্স এত বেশি পজিশন হেভি ফুটবলটা খেলতে পারছে। আমি পার্সোনালি যতটুকু দেখছি সেটা হচ্ছে চেরকিকে নিয়ে এই ম্যাচটা স্পেনের এগেনিস্টে, সেটা একদম চেরকির গেম, এবং চেরকি যেভাবে কামব্যাক করাইছে, দুইটা গোল করছে কিন্তু না, দুইটা গোল একটা অ্যাসিস্ট করছে কিন্তু না, সেখানে আমরা দেখতে পেয়েছি যে একটা গোল ওন গোলের কারণে চেরকির সেই গোলটা হয় নাই। কিন্তু আপনি আমাকে বলেন যে চেরকি মাঠে আসছে এবং চেরকি যদি এই টিমে খেলতে পারে, ভাই আমি আপনাদেরকে বলতেছি যে এই গেমটা চেরকির জন্য। কেন বলতেছি? আপনি বলতে পারেন যে চেরকি খেলবে কই, প্রথমত চেরকির যে কোয়ালিটি নিয়ে কথা বলি, তারপরে বলবো চেরকি খেলবে কই। চেরকি যেভাবে গেম রিড করতে পারে, ফ্রান্সের অন্য কোনো প্লেয়ার নাই যে গেমকে এভাবে রিড করতে পারবে, গেমের টেম্পো স্লো করতে পারবে, ফাস্ট করতে পারবে, এবং মোমেন্ট অনুযায়ী কাউন্টার অ্যাটাকে বল প্রোগ্রেস করতে পারবেন। চেরকি এমন এক প্লেয়ার যে বলটাকে হোল্ড করবেন মিডফিল্ডে, যখন অ্যাটাকে যাওয়ার দরকার হবে সে ওই বল সাপ্লাই করতে পারবে। আপনি এই মিডফিল্ডে ওই প্লেয়ারটাই নাই ফ্রান্সের, যে জন্য আমরা বলি স্পেনের সাথে মিডফিল্ড ব্যাটেলে তারা জিতবে না, শুধুমাত্র চেরকির এগেনিস্টে, মানে চেরকি নাই দেখে আমরা এই কথা বলি। যদি এই মিডফিল্ডে চেরকি নামেন, সে বল হোল্ড করবেন, পেদ্রি ওদ্রি যে কাজ করেন চেরকি সেই কাজ করতে পারেন, বলটাকে হোল্ড করতে পারবেন, নিজেদের ভিতরে বলটাকে পাস করতে পারবেন, এবং গেমের টেম্পো স্লো করতে পারবেন, এবং সেখান থেকে ফাস্ট ফুটবল দুইটাই খেলতে পারবেন। এবং চেরকিও একমাত্র প্লেয়ার যে কিনা কামব্যাকটা করাইছে এই স্পেনের এগেনিস্টে, যদিও জিততে পারে নাই ন্যাশনস কাপে, এবং সেমিফাইনাল আমরা যেটা দেখতে পাইছি যে 5-4 স্কোর লাইন হয়েছে, সেখানে চেরকি এসে গেম চেঞ্জ করে দিয়েছেন, বল রাখা শুরু করছেন, বল প্রোগ্রেস করা শুরু করছেন, এবং ড্রিবল করে একের পর এক শট নিয়ে পাগল বানায় আলাইছেন। এবং এই কাজ আজকে হবে না, কারণ হচ্ছে চেরকি স্টার্ট করতেছে না। তার অন্যতম কারণ যে দেদিয়ের দেশেম একটা সেট একটা লাইন আপ পেয়ে গেছেন এবং তারা রেজাল্ট বের করে দিচ্ছেন। কিন্তু যে চেরকি যদি দেখতে পাইতেছেন যে ফ্রান্স অনেক বেশি ভুগতেছে এবং চেরকি যে সাইড ব্যাচ থেকে আসে এবং সেই গেম ঘুরাই দিচ্ছে, তাহলে অবাক হওয়ার কিছু নাই। এবং হচ্ছে যে সেকেন্ড কথা আমার যে বলতেছিলাম যে চেরকি এই টিমে খেলবে কিভাবে, তাহলে আপনাকে একটা প্লেয়ারকে মানে কুরবান করতে হবে আর কি, যে ফার্স্ট হাফ থেকে খেলতে পারবে না, সেটা হচ্ছে দুই অথবা বারকোলা, এই দুইজনের জায়গায় যেহেতু এই দুজন লেফট উইং দিয়ে খেলতেছেন, আপনি লেফট উইংয়ে হয় কিলিয়ান এমবাপ্পেকে না হলে হচ্ছে ওসমান দেম্বেলেকে শিফট করেন, দুজনই ফরওয়ার্ড হিসেবে খেলতে পছন্দ করেন নাম্বার 9, তাহলে আপনি দুজনকে শিফট করান, দুজনের ভিতরে সুইচ করে দুজন খেলবে। এবং আই থিঙ্ক তাদের ভিতরে যে কম্বিনেশনটা তারা সেট করছে কিলিয়ান এমবাপ্পে এবং হচ্ছে ওসমান দেম্বেলে, তারা দুজনের ভিতরে ইনার যে কানেকশনটা সেটা করে খেলতে পারেন। এবং রাইট উইংয়ে আপনি সেট করেন, যেহেতু আপনার বেস্ট পারফর্মার যে অ্যাসিস্ট প্রোভাইড করে, পাগল বানায় ফেলায়, গেমটাকে আরো বেশি সলিড করে মাইকেল ওরিজে, তাহলে মাইকেল ওরিজেকে আপনি উইং দিয়ে খেলায় দেন। অ্যাটাকিং যে মিডফিল্ডার বা নাম্বার 10 হিসেবে যে টেম্পো কন্ট্রোল করবে, বল রাখবে নিজেদের ভিতরে, আপনি যে স্পেনে যে ন্যাচারাল যে খেলাটা সেটা খেলাইতে দিবেন না, তাহলে আপনি মাঝখানের চেরকিকে নাম্বার 10 হিসেবে খেলান, তাহলে আপনি দেখবেন যে এই ম্যাচটা আরো বেশি ফ্রান্সের কন্ট্রোলে চলে আসে। এবং ফ্রান্স যদি এটা করতে পারে, আই থিঙ্ক যে আমরা যে আশাটা নিয়ে বসে আছি যে স্পেন হারায় দিবে, এই করে দিবে ওই করে দিবে, আমার মনে হয় না সেটা করতে পারবে। এবং এই চেরকি না খেললেও আমার কাছে মনে হয় যে ওভার পাওয়ার ফ্রান্স এত বেশি, তাদের ফায়ার পাওয়ার এত বেশি, তাদেরকে আটকানোর জন্য আপনি যতই বল রাখেন না কেন, আপনাকে একটা সময় না একটা সময় আপনাকে বল নিয়ে আগাইতে হবে। এখন অনেকে বলতেছে না তারা অনেক বেশি বল রাখা শুরু করবে, কিলিয়ান এমবাপ্পেরা ওসমান দেম্বেলারা এরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, বল না পেলে গেমে আসতে পারবে না। ভাই এটা ফ্রান্স খেলতেছে, তাদের ভিতরে চুয়ামেনি রাবিওটরা যেভাবে খেলেন, এমন না তারা একদমই যে ফালাই দিন না প্লেয়ার, তাদের ডিফেন্সরা সালিবারা উপমেকানোরও বল রাখতে পারেন। আপনারা যারা পিএসজি এবং বায়ার্ন মিউনিখের গেম দেখেন, সেখানে ডিফেন্সিভলি যেভাবে বল প্রোগ্রেস করছে উপমেকানো, জাস্ট আমার কাছে মনে হয়েছে এই প্লেয়ারটা বল প্লেইং অ্যাবিলিটি এত টপনস কিভাবে হয়। তাহলে আপনি সেখানে আপনি কেমনে বলেন যে ফ্রান্স একদম বল রাখবেই না? এই ম্যাচটা একটা 50-50ও গেম না, এই ম্যাচটা 60-40 গেম, যে ফ্রান্স 60% এই ম্যাচটা হেভিলি ডোমিনেট করে জিততে পারে। কিন্তু 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 দুই টিমের এই গেমটা হবে ফাইনালের মতো, মানে লাইক ফাইনাল যেভাবে আপনি কল্পনা করেন, দুই দলই আমি মনে হয় না যে স্লো ফুটবল খেলা হবে, কারণ ফ্রান্স এবং স্পেন দুই টিমের লাস্ট দুইটা ম্যাচ কোনো স্লো ফুটবল খেলা হয় নাই।
কাউন্টার অ্যাটাক বল নিয়েই খেলা হয়েছে। এবং এই গেমটা তখনই জিতা যাবে যখন রদ্রি বা যদি পেদ্রি খেলেন, তারা মিডফিল্ডে কতটা বল উইন করতেছেন, সেকেন্ড বল কতটা উইন করতেছেন, এটার উপরে ডিপেন্ড করবে যে কতটুকু আমরা দেখতে পাইতেছি স্পেন এই গেমে আসতে পারে।